কলকাতায় মধ্যগ্রামে গাড়ি থামিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত বেড়ে ৫। তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুত্থান প্রকল্পে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা, যৌথ বিজ্ঞপ্তি। সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা। প্রশাসনকে জ্ঞানমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। জামিন নামঞ্জুর। জাহাজবাড়িতে ৯ জনকে হত্যায় হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৭ জুন। এবং হাম আতঙ্কে নতুন সংকট, কিট স্বল্পতা। ১২০০-র বিপরীতে অপেক্ষমান নমুনা ৭,০০০-এর বেশি। রেকর্ড রোগী হাসপাতালে, মৃত আরও ৭। আবারও বিগত সরকারকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তাসমিলা খান। ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় প্রাণ হারালেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ি চালক। তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে এ পর্যন্ত কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবের গাড়ি থামায় কয়েকজন। গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ। গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। ঘটনার পরপরই সেখানে পৌঁছান নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ করেন। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িক পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর দাবি আরও জোরালো হয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই বলে উল্লেখ করে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। তবে ৭ মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে এদিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুত্থান প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেছে ঢাকা। বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার বেইজিংয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। তাইওয়ান প্রশ্নে বাংলাদেশ দৃঢ়ভাবে চীনের পাশে আছে এবং বাংলাদেশ এক চীন নীতি অনুসরণ করে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যে ঐতিহ্যগত বন্ধুত্ব তা আরও গভীর করতে চায় বেইজিং। চীন তার সক্ষমতার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সমর্থন অব্যাহত রাখার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। সরকারি দফতরে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। মানবিক ও কল্যাণকর কাজে জেলা প্রশাসকদের সহযোগিতাও আশ্বাস দেন সরকার প্রধান। সংস্কৃতি বিষয়ক শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। সরকারি দপ্তরে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। জেলা প্রশাসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে যে কোনো মানবিক ও কল্যাণমূলক কাজে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। সরকার প্রধান বলেন, দেশ ও জনগণের কল্যাণে দলীয়ভাবে দেয়া ইস্তিহারে জনগণ সমর্থন জানিয়েছেন। তাই এটি এখন জনগণের এবং সরকারের ইস্তিহার, যা বাস্তবায়ন করতে হবে। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা নৈশভোজে অংশ নেন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক ও অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে একথা জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশিন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজেপিকে সতর্ক নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা, জুলাই আন্দোলনের সময় মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা যাচাই বাছাই করে সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। 5 আগস্টের পরে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে। এখন থেকে জেলা প্রশাসকদের কোনো খেলার মাঠ, মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের
সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে 3 মাসের মধ্যে গ্যাস উত্তোলনের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। রাজধানীর বনানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে একথা বলেন তিনি। দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। প্রবাসের সময় আরও থাকছে, কোরবানির হাট ও পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। গোয়েন্দা নজরদারিতে জাল টাকার কারবারিরা। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার আসামি জলিল মণ্ডলের আইনজীবী একথা জানান। 3 সদস্যের বিচারিক প্যানেলের শুনানিতে তার জামিন নামঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 58 জন নিহত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি এই তথ্য জানানোর পর নতুন করে গতি পায় এই মামলা। মামলার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, যাকে গত 30 মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হয়। এদিন তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার, তবে জামিন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম এবং থাকার জন্যই মূলত আমি হেলথ গ্রাউন্ডে আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জামিনের আবেদন শুনানি অন্তে একাধিকবার শুনানি হয়েছে। গত তারিখে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের কাছ থেকে। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। শাপলা চত্বরে মহাসমাবেশের সময় আব্দুল জলিল ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। ফলে সমাবেশে কখন কিভাবে কি হয়েছিল এসবের আদ্যোপান্ত তার জানা। সেই কারণে মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ পোষণ করেছেন তিনি। এই মামলার ন্যায় বিচারের জন্য, এটা ন্যায় বিচার হোক আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 6 জুন থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জুন মাসের মধ্যেই সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হবে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে এবং পরে বিভাগীয় শহর ও বড় জেলাসমূহ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের মাধ্যমে আগামী মাসের মধ্যেই মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সকল সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে আনা হবে। 2024 সালের জুলাইয়ে সহিংস পরিস্থিতি ও গণ অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়।
হাম আতঙ্কের মধ্যেই দেশের নতুন সংকট শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র 1200 কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা 7000-এরও বেশি। এক সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছে পরিচালক। সংকটের জন্য আবারও বিগত সরকারের অবহেলাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1654 জন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। 2 মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে 3 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 42,000। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতালে ঘুরে নষ্ট হয় সময়। শরীরে র্যাশ উঠছে, পরে বললো যে এগুলো অ্যালার্জি। তো অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। নারায়ণগঞ্জ বিষ্টু দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। ডাক্তার বললো না ঠিক হয়ে যাবে, বাসায় যান। পরে দেখি না, ও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ছাড়ছে না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র 1200 নমুনা পরীক্ষার কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা 7000-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী 1 সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্বল্পতা না, ঠিক আমাদের কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। WHO ছাড়া এই কিট কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে চাহিদা দিয়েছি, আউটব্রেকের আগেই। কিন্তু WHO এগুলো প্রসেসিং করে প্রোডাকশন করে আমাদেরকে দিতে একটু ডিলে হচ্ছে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে। সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা 15 লাখ ডোজ হাম রুবেলা টিকা এবং 90,000 টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। 10 মের মধ্যে সব ধরনের 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামে শিশু মৃত্যুর ঘটনায় বিচার ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্রমৈত্রী। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। অভিযোগ করেন, যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়েছে। অপরাধটা অনেকাংশে লঘু হয়ে যায়, কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে যাতে 2 সপ্তাহ পর হাওরে রোদের ঝলক। সুনামগঞ্জ কিশোরগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষাণী। নেত্রকোনা হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে। এখনও হাওড় অঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট ও আকাশছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়েছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। 2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওড় অঞ্চলে দেখা মিলল রোদের। এতে খানিকটা স্বস্তিতেই কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা। রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষাণী। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। ধানগুলা মনে হয় আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে। রোদ দিচ্ছে, সে কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রোদ্রটা বালা রকম ভাবে আমরা পাই, তাহলে যতগুলা ধান নষ্ট হইছে আর যেগুলা
বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওর এলাকায় কমছে পানি, তবে এখনও ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন শ্রমিক সংকট ও আকাশছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়াদিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় ৩৫০০ হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলাবদ্ধতা নিরসনে এবার জোরে সোরে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষার আগে কাজের গতি আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মিলে গঠন করা হয়েছে ৬টি আলাদা কমিটি। কারো কাজের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুম শুরুর বাকি আরও অন্তত ২ মাস, কিন্তু এবছর বৈশাখের বর্ষণে বন্দরনগরীর প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা তলিয়ে যায় পানিতে। নানা মহলের সমালোচনার মুখে সিটি মেয়র। বর্ষার আগেই পরিস্থিতির উন্নয়নে তাই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন নগরপিতা, দিচ্ছেন দিক নির্দেশনা। কাজের গতি বাড়াতে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ৬ কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে ৬টি আলাদা কমিটি। উপকমিটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্মিরা কাজ যদি বা করছে সেক্ষেত্রে আমাদের যারা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার তাদেরও দায়িত্ব আছে। নগরীর হিজড়া ও জামাল খান খাল সহ নানা খালের ড্রেন, কালভার্ট, সংযোগ নালা ও সড়কের সঠিক চিত্র তুলে ধরবে কমিটি। দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ৪১টি ওয়ার্ডের সেবকদের কাজের তদারকিও করবেন তারা। এই কমিটিটাই বেসিক্যালি আমরা একটা টিম হিসেবে কাজ করব। সবাই খুবই আন্তরিক, আমরা সব ডিপার্টমেন্টের সাথে চেষ্টা করছি, সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা যে ৬টা কমিটি করেছে মেয়র মহোদয় আমাদের, এটা হলো ওদের ৩৬টা খালের সাথে ওদের কাজ কতটুকু আগালো, ওটার সাথে আমাদের কাজের কি পরিমাণ অগ্রগতি হলো, এটাকে আমরা সামঞ্জস্য করব। গেল সপ্তাহে চট্টগ্রাম এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওই সময় মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে জলাবদ্ধতা কমাতে ১৯ সদস্যের একটি আলাদা কমিটি গঠন করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কা নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদের দাবি নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনও পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। ১ ঘন্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে ৭৬%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল, নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি, ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমী বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় ৭৬% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল, শক্তিশালী একটা পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
নেত্রকোনায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা 12 বছরের শিশু। মামলার পর 13 দিন বারবার অবস্থান পরিবর্তন করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগর। আত্মগোপনে থাকা অভিযুক্তকে বুধবার অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব। অবশেষে ধরা পড়েছে ধর্ষণে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর। মামলার 13 দিন পর বুধবার তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করে র্যাব। শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। শিশুটি তার নানির কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। ধর্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায় সাগর। টাকা দিয়ে মীমাংসাও করতে চেয়েছিলেন তিনি। এতে শিশুটির মা রাজি না হলে মাদ্রাসা বন্ধ করে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করে সাগর। গাজীপুর সদর ও টঙ্গী ঘুরে সবশেষ গৌরীপুরে আশ্রয় নেয় সে। গ্রেফতার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সে কোনো মোবাইল সাথে রাখতেছিল না, সে কারণে তাকে আমরা ট্রেস করতে পারতেছিলাম না। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গৌরীপুরে ট্রেস করেছি। র্যাব বলছে অন্য কোনো শিশুকে সে নির্যাতন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাকে, বা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে খুব বেশি কোনো কিছু বলেনি। শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসীও। নেত্রকোনা জেলার মদন থানায় ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মূল্যস্ফীতি আবারও 9% ছাড়ালো। শুধু তাই নয়, এবার শহরের চেয়ে গ্রামের মানুষের খরচ বেড়েছে। বিকেলে এমন তথ্যই দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সেপ্টেম্বরের পর আবারও পরিবহন ব্যয় বৃদ্ধি সহ খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি উঠল সর্বোচ্চে। মানুষের আয় বৃদ্ধির খবরও মিলেছে সংস্থাটির হালনাগাদ মাসিক প্রতিবেদনে। 9.13 থেকে কমে মার্চে সার্বিক মূল্যস্ফীতি 8.71% নামায় জনজীবনে যে স্বস্তির বার্তা দিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS, পরের মাস এপ্রিলেই উড়ে গিয়ে মূল্যস্ফীতি 9.04% ঠেকিয়ে জানান দিল দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ পড়েছে মধ্যবিত্ত সহ সাধারণ মানুষের কাঁধে। বুধবার প্রকাশিত BBS মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি খানিকটা বেড়ে 8.24% থেকে 8.39% উঠলেও বড় ব্যবধানে বেড়েছে খাদ্য বহির্ভূত খাতের ব্যয়। 9.09% থেকে বেড়ে এ খাতের মূল্যস্ফীতি ঠেকেছে 9.57%, যা গেল সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। শিল্পমুখী অর্থনীতিতে সাধারণত নগর জীবনে আয়ের সুযোগ বেশি থাকলেও BBS এর পরিসংখ্যান বলছে গেল মাস এপ্রিলে শহরের মানুষের তুলনায় দৈনন্দিন জীবনে ব্যয় বেশি বেড়েছে গ্রামীণ জনগোষ্ঠীর। জ্বালানির খাতের যে একটা চাপ, এখানকার যে শক, তো সেটি কিন্তু কিছুটা ট্রান্সমিশন হয়েছে। তো যতটুকু হয়েছে সেটিও কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক বেশি, বিশেষ করে আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী, শ্রমজীবী, সীমিত আয়ের মানুষ, তো তাদের জন্য আসলে এমনিতেই মূল্যস্ফীতি অনেক উচ্চ ছিল এবং তাদের জীবন কিন্তু অনেকটাই অসহনীয় অবস্থায় আছে এই মুহূর্তে। তো এটার পাশাপাশি যে অতিরিক্ত মূল্যস্ফীতি, সেটার চাপ বহন করা কিন্তু এই সীমিত আয়ের দরিদ্র আয়ের মানুষের জন্য কিন্তু অনেকটাই কঠিন। শহরে সার্বিক মূল্যস্ফীতি 9.02% হলেও গ্রামে হয়েছে 9.05%। খাদ্যপণ্য ব্যয়ের ক্ষেত্রে শহরে খরচ বেশি বাড়লেও শিক্ষা, চিকিৎসা, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতে গ্রামের মানুষের তুলনামূলক ব্যয় বেড়েছে অনেক বেশি। এ খাতে এক বছর আগের তুলনায় গেল মাসে শহরবাসীর ব্যয় 9.15% বেড়েছে, আর গ্রামের মানুষের বেড়েছে 9.81%। এমন ব্যয় বৃদ্ধির চাপের মধ্যেও অবশ্য আয় বৃদ্ধির খবরও দিয়েছে BBS। সামান্য হলেও কৃষি, শিল্প ও সেবা, এই 3 খাতেই বেড়েছে মানুষের আয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায় খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার। LDC উত্তরণ মাথায় রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে সার্কুলার অর্থনীতি নিয়ে সেমিনারে উদ্যোক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান জরুরি। দেশে তৈরি পোশাক খাত থেকে বছরে প্রায় 6 লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হয়। এর মাত্র 5% পুনর্ব্যবহার করতে পারেন উদ্যোক্তারা। টেক্সটাইল বর্জ্যের প্রক্রিয়াকরণ সংকট নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প ও পরিবেশে। তাই সক্ষমতা বাড়িয়ে কাঁচামালের অপচয় কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান উদ্যোক্তারা। We are facing challenges in terms of sales of this waste, which is mostly influenced by local political leaders. We have a mechanism of modality of business, how
maximize we can use the waste of this our textile goods. বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমই এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সার্কুলার ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ জানায় ইউরোপীয় ইউনিয়ন। জানানো হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এটি সহায়ক হবে। Are working with the Ministry of Commerce and BGMEA on policy development, and the European Investment Bank has within this project signed a €60 million loan with BRAC Bank to provide financing for circular investments going to SMEs in this country. এলডিসি উত্তরণ হলে স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে বাংলাদেশ, শেষ হয়ে যাবে বিশেষ বাজার সুবিধা। এমন পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। Challenges will face, number one, we'll lose concessional loans. Number two, as a member of LDC, the privileged access we are entitled to or have been extended to by our trade partners. লজিস্টিক খরচ কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। Bangladesh is already moving in this direction. এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। ডিএমপি কমিশনার বলছেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। কোরবানির ঈদ ঘিরে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কোরবানির পশু আনা নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। হাটকে কেন্দ্র করে সড়কে যানজট ঠেকাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। পুরো গাবতলী হাট আশপাশের সড়ক পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। হাট কেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের নেয়া পদক্ষেপের কথা জানান। বলেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজরা আছে তাদেরকেও আমরা যে কোনোভাবে হোক আইনের আওতায়, অ্যারেস্টের আওতায় আইনা আমরা ব্যবস্থা নিব। জাল নোটের কারবারি না করতে পারে সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবার পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। আমরা গরু হাটগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে ইজারা দিয়ে থাকি। ইজারা দেওয়ার আগে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে যিনি সর্বোচ্চ করদাতা হয়, দরদাতা হয় এবং তাদের কাগজপত্র যদি সব সঠিক প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কিছু শর্ত থাকে, সেই শর্ত আরোপ করে আমরা তাদেরকে ইজারা দিয়ে থাকি। ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও মোতায়েন থাকবে পশুর হাটে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত নওগাঁর খামারিরা। জেলায় এবার প্রায় ৩৯,০০০ খামারে লালন পালন করা হয়েছে প্রায় ৮ লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত এমআর রকির রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহী সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় ৩৯,০০০ খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। ছোট বড় মিলে ৯৯টা গরু আছে। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আমরা যেন রাস্তাঘাটে সঠিকভাবে আমরা যেন বাইরে গরু নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে বেচতে পারি। খামারিরা বলছেন, ১ লাখ টাকা থেকে শুরু করে ১০ মণ ওজনের ৩ থেকে ৪ লাখ টাকার দৃষ্টিনন্দন লাল ষাঁড়ের দিকে নজর সবার। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু, ছাগল, ভেড়া প্রায় এদিছে ৩ থেকে ৩,৫০০ মানে কোটি টাকার মতো মানে ট্রানজাকশন হবে যদি সুষ্ঠুভাবে যদি আপনার দেশে ব্যবস্থাপনাগুলো আমরা ঠিক থাকে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় 8 লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। আবেগ, ভালোবাসা ও চোখের পানিতে যুক্তরাষ্ট্রের নির্মম হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে বিদায় জানিয়েছেন সহপাঠীরা। ফ্লোরিডায় ট্যাম্পায় স্থানীয় সময় বুধবার বাদ জোহর জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে 9 মে সকালে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ। এদিকে জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। গেল 16 মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায়, জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস শেলের ব্যবহার করেছে ইসরায়েল। তেল আবিবের সঙ্গে সরাসরি আলোচনায় স্থায়ী শান্তির একমাত্র পথ হতে পারে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে লেবানন ইসরায়েল দ্বন্দ্বের পেছনে একমাত্র হিজবুল্লাহ দায়ী বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দক্ষিণ লেবাননের একাধিক শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেন্ট জোবেল ও টাইর এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় আবাসিক এলাকা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কিছু এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাসের তৈরি গোলা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। একই সঙ্গে অব্যাহত আছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। এর মধ্যে দক্ষিণ লেবাননের 2টি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর পক্ষ থেকে জাপশিত এবং সারাফান্ত এলাকার বাসিন্দাদের অন্তত 1000 মিটার সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, যেসব স্থানে হিজবুল্লাহর উপস্থিতি, অবকাঠামো বা সামরিক কার্যক্রম রয়েছে, সেসব এলাকার কাছাকাছি অবস্থান করলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় স্থায়ী শান্তির একমাত্র পথ হতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি ও ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এই বৈঠক আয়োজনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এর মধ্যেই 2 দফা আলোচনাও হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল লেবাননের মধ্যে শান্তি চুক্তি হওয়া সম্ভব,
তবে সংঘাতের মূল বাধা হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়া চুভাস সহ বিভিন্ন অঞ্চলে একদিনে ২৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর পূর্বাঞ্চলে এক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৩ জন আহত হয়েছেন। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে হামলার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বাহরাইন সফরের সময় জেলেনস্কি দেশটির কাছে ড্রোন সংক্রান্ত একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছেন। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস। বিরল কিন্তু প্রাণঘাতী ইঁদুরবাহিত ভাইরাসটি ফুসফুস ও কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ফ্লুর মতো হওয়ায় শনাক্ত করা কঠিন হয়। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাপানে পারিবারিক আইনে আসছে যুগান্তকারী পরিবর্তন। দেশটিতে প্রথমবারের মতো চালু হয়েছে যৌথ অভিভাবকত্ব ব্যবস্থা। একক অভিভাবকত্ব প্রথার বাইরে এই নতুন আইনকে শিশুদের ভবিষ্যৎ ও পারিবারিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ পরিবর্তন জাপানের সামাজিক কাঠামোতেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে বিবাহ বিচ্ছেদের পর সন্তানের সম্পূর্ণ দায়িত্ব একজন অভিভাবকের উপর ন্যস্ত থাকত। ফলে অন্য অভিভাবক সন্তানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কিংবা বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আইনগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। এই পরিস্থিতি অনেক ক্ষেত্রে অভিভাবক ও সন্তানের সম্পর্কেও দূরত্ব তৈরি করত বলে মত বিশ্লেষকদের। দেশটির নতুন আইনের আওতায় বাবা মা উভয়ই পারস্পরিক সম্মতিতে যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারবেন। তবে উভয় পক্ষ একমত না হলে কিংবা বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে আদালতের মাধ্যমে একক অভিভাবকত্ব নির্ধারণেরও সুযোগ রাখা হয়েছে। জাপানের বিচার মন্ত্রণালয় জানিয়েছেন, এই আইনের মূল উদ্দেশ্য সন্তানের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা এবং বাবা মা উভয়ের সাথেই সন্তানের সুস্থ সম্পর্ক বজায় রাখা। বিশেষজ্ঞদের মতে যৌথ অভিভাবকত্বের ফলে সন্তানের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সামাজিক স্থিতিশীলতা উন্নত হয়। বাবা কিংবা মা ভিন্ন দেশের নাগরিক হলেও অভিভাবকত্ব বিরোধের ক্ষেত্রে এই আইন ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নতুন ব্যবস্থা ঘিরে কিছু উদ্বেগও রয়েছে। পারিবারিক সহিংসতা বা নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়গুলোতে এই আইন কার্যকর করতে গেলে অতিরিক্ত সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যৌথ অভিভাবকত্ব নীতি জাপানের পারিবারিক ব্যবস্থায় এক নতুন পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। সন্তানের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বাস্তবে এটি কতটা প্রয়োগ করা যায় সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান শিবির। পিএসএল ফেরত তারকার প্রতিভা নিয়ে প্রশংসা করলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। রানা যেন পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর না হন সেই প্রত্যাশা আফ্রিদির। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচক প্রত্যাশা পাকিস্তানের। কন্ডিশনের বাড়তি সুবিধা নয়, বরং স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, জানিয়েছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে কোচ। পিএসএলে দাপুটে পারফরমেন্সে আলোচনায় নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বলেই একটু বাড়তি আগ্রহ পেস স্টারকে নিয়ে। বাবর আজম ছিলেন একই দলের সদস্য, বন্ধু থেকে এখন প্রতিপক্ষ। বাংলাদেশের চিরাচরিত স্পিন ট্র্যাক এবার দেখা যাচ্ছে না। পাকিস্তান প্রস্তুতি নিয়ে এসেছে টাইগারদের স্পিন সামলানোর, তবে এবার উইকেট একেবারেই ভিন্ন। গ্রিন টপ উইকেটে গতির ঝড় তুলতে পারেন পেসাররা, যেখানে টাইগারদের বড় অস্ত্র নাহিদ রানা, যাকে নিয়ে চিন্তায় আছে পাকিস্তানও। শাহিন শাহ আফ্রিদি রানার বিষয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ শন টেটের সঙ্গেও। নাহিদ রানাকে লম্বা সময় ধরে দেখছি। আমি শন টেট
টেইটের সঙ্গে রানার বিষয়ে কথা বলেছি। ও বাংলাদেশের অনেক বড় সম্পদ। পিএসএলে তার পারফরমেন্স সবাই দেখেছে। পাকিস্তানের বিপক্ষে সেভাবে না জ্বলে উঠুক এটাই প্রত্যাশা করি। সাড়ে 6 মাস পর টেস্ট খেলতে নামছে পাকিস্তান। গেল বছর মাত্র 5 ম্যাচ খেলে 3টাতে হেরেছিল মেন ইন গ্রিন। টেস্ট চ্যাম্পিয়নশিপেও ধারাবাহিকভাবে ব্যর্থ। এবার ভালো কিছু করতে মরিয়া শান মাসুদের দল। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ জেনেও নিজেদের লক্ষ্যে অবিচল শাহিন শাহ আফ্রিদি। কন্ডিশন যেটাই হোক মানিয়ে নিতে প্রস্তুত। যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েই ভাবছি। আমাদের লক্ষ্য কিভাবে ফাইনালে খেলা যায়। কন্ডিশন যেমনই হোক আমাদের ভালো খেলতে হবে। নোমান, সাজিদ স্পিন সামলাবে। পেসাররাও ভালো প্রস্তুতি নিয়েছে। ঘরের মাঠে স্পিন ফাঁদ বানিয়ে জেতার অভ্যাস বাদ দিয়েছে বাংলাদেশ। অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিলেও এবার ভালো করতে হলে পারফর্ম করতে হবে। সেই কাজটা করতে প্রস্তুত দল বলে জানান বাংলাদেশ কোচ। আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ তখন নিজেদের মাটিতে সব সময় স্পিন ট্র্যাক বানাতো। এখন এখানে সবুজ পিচ। আমরা একটি ভালো উইকেটে খেলবো। আমাদের বোলাররা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটা ভালো, নাহিদ রানার মতো গতিময় পেসার আছে। তাকে বিশ্রাম দিয়ে খেলানো হবে কিনা সেটা আমরা প্রথম ম্যাচের পর দেখব। গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা স্টেডিয়ামে বছরের পর বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন হলেও মাঠের অবকাঠামো উন্নয়নে নেই জাতীয় ক্রীড়া পরিষদের কার্যকর উদ্যোগ। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো মাঠ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে জমে থাকে পানি, ব্যাহত হয় খেলা। ঠিক এমন চিত্রই দেখা গেছে ফেডারেশন কাপের মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচে। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সজোরে বল কিক মারছেন ফুটবলাররা, কিন্তু গতি হারিয়ে বল থেমে যাচ্ছে মাঠে জমে থাকা পানিতে। কোথাও কাদা, কোথাও জমে আছে বৃষ্টির পানি। প্রথম দেখায় মনে হতে পারে এটি গ্রামের কোনো ফুটবল মাঠ, অথচ এটি দেশের ঐতিহ্যবাহী কুমিল্লা স্টেডিয়াম। আর এই দৃশ্য ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের। মঙ্গলবার ফেডারেশন কাপের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও রহমতগঞ্জ। প্রথমার্ধের শেষের দিকে শুরু হয় ভারী বৃষ্টি। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতেই মাঠের বিভিন্ন স্থানে জমে যায় পানি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। পরে খেলা শুরু হলেও পুরো ম্যাচের চিত্র বদলে যায়। কাদাযুক্ত মাঠ আর জমে থাকা পানিতে স্বাভাবিক ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়ে। বল নিয়ন্ত্রণ, পাস কিংবা দৌড় সবকিছুতে ভোগান্তিতে পড়েন দুই দলের খেলোয়াড়রা। জাতীয় পর্যায়ে এমন ম্যাচে মাঠের করুণ অবস্থা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা। বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগছে কুমিল্লা স্টেডিয়াম, কিন্তু আধুনিক ড্রেনেজ ব্যবস্থা কিংবা মাঠ সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে। স্টেডিয়ামের ড্রেন অবস্থা ভালো, কিন্তু আউটসাইডের যে ড্রেনে পানি যে পড়বে ওই পানির পানি কিন্তু আপ হয়ে গেছে, সেই কারণে পানিটা স্লোভাবে গেছে। আমরা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু আসলে ডিএফের, কারণ খেলাটা ওদের, আমরা মাঠ ওদেরকে দিয়েছি, বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে আমাদের করণীয় কিছু নেই। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা দায় এড়ানোর চেষ্টা করলেও স্থানীয় ক্রীড়া সংগঠনের দাবি মাঠের অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের, অথচ দীর্ঘদিনেও কোনো টেকসই সংস্কার হয়নি। ভারী বৃষ্টিপাত হলে বাংলাদেশের শুধু কুমিল্লা নয়, অনেক জায়গায় এইভাবে পানি জমে যাবে। তবে আমরা আগামীতে যদি কোনো রকমের পরিবর্তনের বা মাঠকে আবার আধুনিকায়ন করবার কোনো সুযোগ থাকে, সেখানটা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আমাদের কথোপকথনটা থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে তো সরানোর সুযোগ নাই, আর তারপরে আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ আমাদের সিজন আবার শুরু হবে। আমরা আমাদের যেটুকু পানি জমে যাতে ভবিষ্যতে না জমে সেইভাবে পদ্ধতি আমাদের জেলা প্রশাসক স্যার, আমাদের সভাপতি, তার সাথে কথা বলে ইনশাল্লাহ আরও আমরা ভালো করব। জাতীয় পর্যায়ে ম্যাচ আয়োজন করলেও অবকাঠামোগত মান নিশ্চিত করতে ব্যর্থ কুমিল্লা স্টেডিয়াম। বর্ষা এলে এই মাঠ পরিণত হয় জলাবদ্ধতায়। সমর্থকদের প্রশ্ন, জাতীয় ক্রীড়া পরিষদের নজর কবে পড়বে এই স্টেডিয়ামের দিকে? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।
বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। 16 মের মধ্যে ওই তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে তাদের। অ্যাডহক কমিটির চতুর্থ সভা শেষে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে 64 জেলায় কোচ নিয়োগের আবেদন যাচাই বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন অনেক কিছু করে প্রশংসা কুড়ানো তামিম ইকবাল একটা জায়গায় জন্ম দিয়েছেন প্রশ্ন, কেন যেন বোর্ড সভা নিয়ে কিছুটা লুকোচুরির প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েও সুযোগ রাখা হচ্ছে না মিটিংয়ের ফুটেজ সংগ্রহের। আবার সভা শেষে ব্রিফিংয়ের রীতিও বজায় রাখছে না বোর্ডের অ্যাডহক কমিটি। দায়সারাভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েই সারা হচ্ছে আনুষ্ঠানিকতা। গণমাধ্যমের মুখোমুখি হলে অন্যান্য নানা বিষয় উঠে আসতে পারত, কিন্তু সেগুলোর সুযোগই থাকছে না এমন প্রেস রিলিজ ফরম্যাটে। 2 দিনের ব্যবধানে আরও একটা বোর্ড সভা। সোমবারের সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় এদিন ব্রিফিং করলে নিশ্চয়ই সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন থাকত অনেক। এদিনের অ্যাডহক কমিটির চতুর্থ সভাতেও মূল এজেন্ডা ছিল নির্বাচন। মিটিংয়ের পর পাঠানো প্রেস রিলিজে কাউন্সিলর নিয়ে আপডেট জানিয়েছে বোর্ড। বিসিবি নির্বাচনের 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থার তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিন। ওই অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দেবে বিসিবি, যা বোর্ডের কাছে 16 মের মধ্যে জমা দিতে হবে তাদের। এদিকে 64 জেলায় কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে 3 মাস মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কলকাতায় মধ্যগ্রামে গাড়ি থামিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত বেড়ে 5। তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা কামনা যৌথ বিজ্ঞপ্তি। এবং সরকারি দপ্তরে হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা। প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।